দেখুন, আপনার প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। আপনি বলছেন বেআইনি পার্টি অফিস। তো বেআইনি নির্মাণ মাথা উঁচু করে থাকা উচিত না তার মাথা নত হওয়া উচিত? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার যখন ছিল, তারা মনে করতো যে এই গোটা রাজ্যটা তাদের জমিদারির একটি অংশ এবং তারা যা ইচ্ছে তাই করতে পারে। বৈধ প্ল্যান ছাড়াও বিল্ডিং তৈরি করতে পারে, যাকে ইচ্ছে তাকে অ্যারেস্ট করাতে পারেন, যাকে ইচ্ছে তাকে জেলে ঢোকাতে পারেন। তো সেই জন্য রাজার মতো তারা থাকতেন। এখন তো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তখন শাসকের আইন চলতো। তো আইনের শাসনের ক্ষেত্রে এটা চলতে পারে না। বেআইনি জিনিস ভাঙা হয়েছে, সেটাই তো ঠিক। আপনি প্রথম লোকসভাতে লিফট অ্যান্ড বাউন্স নিয়ে প্রথম প্রশ্ন তুলেছিলেন এবং সেই লিফট অ্যান্ড বাউন্সেরই বেশ কিছু সম্পত্তি এবং তার সঙ্গে সঙ্গে ওই জমিটি একটি বস্তি ছিল, সেই জমিটিকে দখল করে যেভাবে করা হয়েছে লিফট অ্যান্ড বাউন্সের নামে ওটাকে যেহেতু ট্রান্সফার করা হয়েছে। এখন লিভস অ্যান্ড বাউন্ডস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুটো শব্দ প্রায় সমার্থক। এবং এর আগেও লিভস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন কোনো এক সময়। এবং এই লিভস অ্যান্ড বাউন্সের মাধ্যমে প্রচুর অনৈতিক কাজকর্ম, সে কালো টাকাকে সাদা করা হোক বা এইভাবে জায়গা দখল করে পার্টি অফিস বানানো হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বানানো হোক, এই সমস্ত কিছুই হয়েছে। এখন সমস্ত পাপের হিসাব তো দিতে হবে। পাপের ঘরা পূর্ণ হয়েছে, পাপের ঘরা পূর্ণ হলে তার হিসেব দিতে হবে। এই পার্টি অফিসের একটা আলাদা গুরুত্ব ছিল, কারণ এই পার্টি অফিস থেকে বিভিন্নভাবে ছেলেপিলে সাপ্লাই দেওয়া হতো, বিভিন্ন জায়গায় ভোট করানোর জন্য মেশিনারি সাপোর্ট এখান থেকে এই পার্টি অফিস দেখুন, গুরুত্ব রাখে। এই আমতলা, ডায়মন্ড হারবার, ওখানে জাহাঙ্গীর থেকে শুরু করে সবার দৌড়াতে ডায়মন্ড হারবারের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। এবং সেখানে কি কি যে অবৈধ কাজ হয়েছে এবং কত কি হয়েছে, আগামী দিনে যদি এক এক করে খুলতে শুরু করে, আগামী দিনে আরো কত কি বেরোবে, তার জন্য মানে মানুষ হয়তো অবাক হবে এক সময় যে এত কিছু হতে পারে। একটা রাজনৈতিক নেতৃত্ব এই ধরনের ঘৃণিত কাজ করাতে পারেন বা করতে পারেন। রাজারহাটের নারায়ণগড়ে আজকে বোমা উদ্ধার হয়েছে, প্রচুর পরিমাণে একটা বিস্ফোরণ হয়েছে। দেখুন, এখনো পর্যন্ত যতটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। দুজন ব্যাগে করে কিছু জিনিস রেখে গেছিল, তাতে বিস্ফোরণ ঘটেছে। কি ছিল তা তো আমরা জানি না, পুলিশ তদন্ত করছে, প্রয়োজনে এনআইও তদন্ত করবে। আমরা এই তদন্তের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছবো। আগের আমরা দেখেছি পূর্বতন সরকারের আমলে এনআই কে নিয়ে বিরোধিতা করা হতো, ক্লিয়ারেন্স নীতি নেবেন। আজকে দেখা গেল এনআই এ ঘটনার পৌঁছলো এবং ইতিমধ্যে নমুনা সংগ্রহ হয়েছে। দেখুন, বোম বিস্ফোরণের ক্ষেত্রে বা যে কোনো বিস্ফোরণের ক্ষেত্রে এনআই এর হাতে যে এক্সপার্টাইজ আছে, সেই এক্সপার্টাইজ তো অন্য কারো হাতে নেই। স্বাভাবিকভাবে এনআইএ যদি তদন্ত করে, সেটা ভালো তদন্ত হবে। প্রকৃত দোষী যারা তারাও ধরা পড়বেন এবং প্রকৃত কারণও বোঝা যাবে। আজকে বর্ডার নিরাপত্তা নিয়ে বৈঠক রয়েছে উত্তরবঙ্গে অমিত শাহের। মাননীয় গৃহমন্ত্রী এসেছেন, স্বাভাবিকভাবে বর্ডার নিয়ে বৈঠক হবে। তবে মাননীয় গৃহমন্ত্রীর বৈঠক তো বাইরের লোক বা আমরা জানবো না, উনি সেখানে গেছেন, নিশ্চয়ই বৈঠক হবে। তৃণমূল কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট এর আগে সিজ করা হচ্ছিল এবং এবার ইডির পক্ষ থেকে যে চিঠি দেওয়া হলো যে 164 কোটি টাকা তারা মিসিং পাচ্ছে না। দেখুন, তদন্ত চলছে, তদন্ত চলুক। এবং তৃণমূল কংগ্রেসের ভেতর থেকেই তো এই প্রশ্ন উঠেছে যে এত টাকা কিভাবে এলো, সেই টাকা কোথায় খরচ হয়েছে। আপনি বলছেন ইডি 114 কোটি টাকার কোনো 164 কোটি টাকার কোনো হিসেব পাচ্ছে না। এই টাকা গেল কোথায়, কোনো ব্যক্তিগত লোকের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, পকেটে ঢুকেছে কিনা, এ তদন্ত হওয়া উচিত। পার্টির টাকা যদি কোনো ব্যক্তির পকেটে ঢোকে, তাহলে তো সে গ্রেপ্তার হওয়া উচিত। এরকম তো হওয়ার কথা না। ধন্যবাদ।